কর্তৃক প্রদত্ত ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড এবং চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছর 2017-এর শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12 জানুয়ারি। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমি তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে দেশবাসী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 24 বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, জেল, জুলুম এবং নির্যাতন নিপীড়ন সহ্য করে আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি 3রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদকে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার ও 71 নির্যাতিত 2 লাখ মা বোনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15 আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, আমার 3 ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের শেখ রাসেল। কামাল ও জামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা ও রোজি, বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ নাসের, বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল সহ সেই রাতে সকল শহীদকে। স্মরণ করছি 2004 সালে 21 আগস্টের গ্রেনেড হামলা নিহত আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ শহীদ 22 নেতাকর্মীকে। আমি স্মরণ করছি বিএনপি জামাত জোট সরকারের সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আসনুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন সহ 21,000 নেতা কর্মীকে। স্মরণ করছি সম্প্রতি নিহত গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে, দশম সংসদের যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা 8 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে নবম বছরে পদার্পণ করতে যাচ্ছে। আপনারা এই দীর্ঘ সময় ধরে আমাকে এবং আমার সরকারকে আপনাদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি সে বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টা ত্রুটি করিনি। আমাদের মনে রাখতে হবে, বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত। দীর্ঘকাল দেশে কোনো আর্থসামাজিক উন্নয়ন হয়নি। বহু সমস্যা পুঞ্জীভূত হয়ে পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছিল। মোকাবেলা করতে হয়েছে অভ্যন্তরীণ বৃদ্ধ পরিবেশ, বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আজ উন্নয়নের সার্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্ব ব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে। 8 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ।
প্রিয় দেশবাসী, অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি আজ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় 8 লাখ কোটি টাকারও বেশি, যা জিডিপির ভিত্তিতে বিশ্বে 44তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 32তম। ধারাবাহিকভাবে 6.5% হারে প্রবৃদ্ধি ধরে রেখে পুরো বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিয়েছি। 2015-16 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 7.1। আগামী বছরে প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4%। অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ ক্ষেত্রে আমরা দক্ষিণ এশিয়ার এবং নিম্ন আয়ের দেশগুলিকে ছাড়িয়ে গেছি। প্রাইস ওয়াটার হাউস কুপার্স এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 2030 সাল নাগাদ বিশ্বের 29তম ও 2050 সাল নাগাদ 23তম অর্থনীতির দেশে উন্নীত হবে। জনগণের মাথাপিছু আয় 2005-06 সালের $543 থেকে বৃদ্ধি পেয়ে আজ $1466 উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার 2005-06 সালে ছিল 41.5%, এখন তা হ্রাস হয়েছে 22.4%। অতি দারিদ্র্যের হার 24.23% থেকে 12% হ্রাস পেয়েছে। আমাদের লক্ষ্য 2021 সালের মধ্যে দারিদ্র্যের হার 15-16% এবং অতি দারিদ্র্যের হার 7-8% নামিয়ে আনা। একদিকে মানুষের ক্রয় ক্ষমতা যেমন বেড়েছে, অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। 2009 সালে মূল্যস্ফীতি ছিল ডাবল ডিজিটে, বর্তমানে মূল্যস্ফীতি 5.03%। 2005-06 অর্থ বছরে রপ্তানি আয় ছিল মাত্র $10.52 বিলিয়ন। 2015-16 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে $34.24 বিলিয়ন উন্নীত হয়েছে। 2021 সাল নাগাদ $60 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা জাতীয় রপ্তানি নীতি ঘোষণা করেছি এবং বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 2005-06 অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $3.5 বিলিয়ন, যা বর্তমানে $32 বিলিয়ন উপর। বিগত 8 বছরে দেশ বিদেশে প্রায় 1.5 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর রেকর্ড 7,57,731 জন কর্মী বিদেশে গেছেন। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হয়েছে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যে শেষ হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। 2009 সালে আমরা যখন সরকার পরিচালনার দায়িত্ব নিই, তখন বিদ্যুৎ উৎপাদন ছিল 3,200 মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রায় 15,300 মেগাওয়াট। দেশে 80% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। 2021 সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা পরিবেশ সুরক্ষার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত চরাঞ্চল সহ সারা দেশে প্রায় 45 লাখ সোলার হোম সিস্টেম বসানো হয়েছে। মোট বিদ্যুতের 10% উৎপাদন করা হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে। আমরা পরমাণু ক্লাবে যুক্ত হতে যাচ্ছি। পাবনার উপরে 2000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে চলছে। আমাদের অন্যতম অঙ্গীকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। 8 বছরে দেশে কৃষি খাতের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। বছরে খাদ্যশস্য উৎপাদন প্রায় 4 কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে।
খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। মিঠা পানি মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয় স্থানে। 8 বছরে প্রায় 40,300 কোটি টাকার কৃষি সহায়তা প্রদান করা হয়েছে। বর্গা চাষীদের জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা করেছি। 1996 সাল থেকে আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও দুস্থ নারী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি চালু করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে চলতি বছর 142টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি বাবদ 2008-09 অর্থ বছর থেকে 2015-16 অর্থ বছর পর্যন্ত 8 বছরে 2,29,165 কোটি 90 লাখ টাকা ব্যয় করা হয়েছে। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 33,066 কোটি 62 লাখ টাকা। হিজড়া এবং বেদে সম্প্রদায়ের জন্য 600 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। চা শ্রমিকদের জন্য অনুদান 10 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 15 কোটি টাকা করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংকের 100টি শাখা উদ্বোধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত 1,40,000 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। 2019 সালের মধ্যে আশ্রয়ণ প্রকল্প এবং গৃহায়ণ কর্মসূচি সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আরো 2,80,000 পরিবার পুনর্বাসন করা হবে। গত সেপ্টেম্বর মাস থেকে 50 লাখ পরিবারকে প্রতি কেজি 10 টাকা মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আমাদের সময়ে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন সাধিত হয়েছে। একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। 2010 সালে আমরা মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচি শুরু করি। এবছর 4,26,53,929 জন ছাত্রছাত্রীর মধ্যে 36,21,82,245টি বই বিতরণ করা হয়েছে বিনামূল্যে। গত 8 বছরে সর্বমোট প্রায় 225,43,01,128টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিশ্বে বিনামূল্যে বই বিতরণের এমন নজির নেই। 2015-16 অর্থ বছরের প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত 1,72,93,118 জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে। আমরা 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছি। একই সঙ্গে এসব বিদ্যালয়ে 1,20,000 শিক্ষকের চাকরি সরকারি করা হয়। 2009 সাল থেকে এ পর্যন্ত 31,131টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। বিদ্যালয়বিহীন 1,125টি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। 2009 থেকে এ পর্যন্ত 365টি কলেজ সরকারি করার অনুমোদন দেওয়া হয়েছে। যেসব উপজেলায় সরকারি স্কুল বা কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করা হবে। দেশে 315টি উপজেলায় কোনো সরকারি স্কুল ছিল না। ইতিমধ্যে 113টি উচ্চ বিদ্যালয় সরকারিকরণের সম্মতি প্রদান করা হয়েছে। আরো 202টি বিদ্যালয় পর্যায়ক্রমে সরকারি করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে। 2001-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় গিয়ে শিক্ষার হার 65% থেকে 44% নামিয়ে এনেছিল। বর্তমানে সাক্ষরতার হার 71% উন্নীত হয়েছে। 2009 সাল থেকে 2016 সালের সেপ্টেম্বর পর্যন্ত 8টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। একই সময় বেসরকারি খাতে 42টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 39টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 96টি।
চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন পাশ করা হয়েছে। যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেসব জেলায় একটি করে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কারিগরি শিক্ষার সম্প্রসারণে প্রথম পর্যায়ে 100টি উপজেলায় 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম চলছে। দ্বিতীয় পর্যায়ে 389টি উপজেলায় আরও 389টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে। কিশোরগঞ্জ, মাগুরা, মৌলভীবাজার ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি করে মোট 4টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। আরও 23টি জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় সদরে 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় সদরে 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। 8টি বিভাগীয় শহরে 8টি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে। প্রিয় দেশবাসী, আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 16,438টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছি। দরিদ্র মানুষকে বিনামূল্যে 30 পদের ঔষধ দেওয়া হচ্ছে। 64টি জেলা হাসপাতাল ও 421টি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি। 8 বছরে 12,728 জন সহকারী সার্জন এবং 118 জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে 13,000 স্বাস্থ্যকর্মী ও প্রায় 12,500 নার্স নিয়োগ দেওয়া হয়েছে। মাতৃমৃত্যু প্রতি হাজারে 1.8 জনে এবং শিশু মৃত্যু 29 জনে হ্রাস পেয়েছে। গত 8 বছরে ঢাকা সহ বিভিন্ন জেলায় 24টি সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রায় 8,500 শয্যা বাড়ানো হয়েছে। 2009 সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণকালে দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ছিল 14টি, যা বর্তমানে 36টিতে উন্নীত হয়েছে। বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজের সংখ্যা 69টি। সরকারি বেসরকারি মিলে ডেন্টাল কলেজের সংখ্যা 28টি। আমার কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের ঐকান্তিক আগ্রহ এবং নিরলস প্রচেষ্টায় অটিজমের মতো মানবিক স্বাস্থ্য সমস্যাটি বিশ্ব সমাজের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে। অটিস্টিক শিশুদের সুরক্ষায় 22টি সরকারি ও বেসরকারি হাসপাতাল, শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। অচিরেই দরিদ্র সীমার নিচে বসবাসকারী 1 লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের সব দরিদ্র পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করব। প্রিয় দেশবাসী, আমরা দায়িত্ব নেওয়ার পর যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। 48টি বৃহৎ সেতু নির্মাণ করা হয়েছে। ঢাকার হাতিঝিল প্রকল্প, কুড়িল বিশ্ব রোড বহুমুখী উড়াল সেতু, মিরপুর বিমানবন্দর, জিল্লুর রহমান উড়াল সেতু, বনানী ওভারপাস, মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণ করা হয়েছে। বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত 26 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এগিয়ে চলছে। মেট্রো রেল নির্মাণ কার্য শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম 4 লেন চালু হয়েছে। নবীনগর ডিএপিজেড চন্দ্রা সড়ক এবং ঢাকা ময়মনসিংহ সড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। চন্দ্রা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা সিলেট 4 লেনে উন্নীত করার কাজ চলছে। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম 8 লেনের মহাসড়ক চালু করা হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আওয়ামী লীগ সরকার রেলওয়েকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ঢাকা চট্টগ্রামের মধ্যে দ্রুত গতি সম্পন্ন এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ইলেকট্রনিক ট্রেন ও পাতাল ট্রেনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সরকার নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাত্রী পরিবহনের জন্য 45টি নৌযান নির্মাণ ও চালু করেছে। 2টি যাত্রীবাহী জাহাজ ও 4টি সি ট্রাক জাতীয় নৌ পরিবহনে সংযুক্ত হয়েছে।
নৌপথে নাব্যতা বৃদ্ধি করতে 14টি ড্রেজার কেনা হয়েছে, আর 17টি ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন আছে। 4টি অভ্যন্তরীণ নদী বন্দর স্থাপন করা হয়েছে। ঢাকা ও বরিশাল নদী বন্দরকে আধুনিকায়ন করা হয়েছে। কাঁচপুর, সন্দ্বীপ ও কুমিরায় নৌযানের ল্যান্ডিং সুবিধা দেওয়া হয়েছে। একসময় মৃতপ্রায় মংলা বন্দর আমাদের সরকারের সময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম শুরু হওয়ার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। পায়রা বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা বাংলাদেশ বিমানের জন্য 6টি সুপরিসর উড়োজাহাজ সংগ্রহ করেছি। 2018 সাল নাগাদ আরো 4টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। পদ্মা সেতুর অপর প্রান্তে মাদারীপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণের সমীক্ষার কাজ শিগগিরই শুরু হবে। পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে জাতীয় পর্যটন নীতিমালা প্রণীত হয়েছে। পর্যটন খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশ গঠন করা হয়েছে। গত 8 বছর আমাদের নিরলস প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি। 5275টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং 8200 ই পোস্ট অফিস থেকে জনগণ 200 ধরনের ডিজিটাল সেবা পাচ্ছেন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত অপটিক্যাল ফাইবার সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে এখন 13 কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। ইন্টারনেট গ্রাহক 6 কোটি। চলতি বছরের মধ্যেই মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের লক্ষ্যে কাজ চলছে। 25,000 ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তথ্য বাতায়ন চালু করেছে, যা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। আমাদের সরকার ব্যবসা বাণিজ্য শিল্পের বিকাশ ও বিস্তৃতির জন্য সবচেয়ে উদার নীতি গ্রহণ করেছে। 2015-16 অর্থ বছরে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ হয়েছে 223 কোটি মার্কিন ডলার। বিএনপি জামাত জোট সরকারের শেষ বছর 2006 সালে যা ছিল মাত্র 45.6 কোটি ডলার। সোনালী-আঁশ পাটের ব্যবহার ও বাণিজ্য বাড়াতে পাট আইন 2016 পাশ করা হয়েছে। পাট নীতি 2016 এবং বস্ত্রশিল্প প্রতিষ্ঠান আইন 2016 এবং বস্ত্র নীতি 2016 প্রণয়নের কাজ চলছে। শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এতে 1 কোটির বেশি লোকের কর্মসংস্থান হবে। আমাদের সরকার মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তা স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা দেশে সর্বপ্রথম জাতীয় সম্প্রচার নীতিমালা সহ তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। বেসরকারি খাতে 44টি টেলিভিশন, 22টি FM রেডিও এবং 32টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে সরকার থেকে 5 কোটি টাকার সিড মানি, 1,58 লাখ টাকার অনুদান এবং 7 কোটি 10 লাখ টাকা সংগ্রহ করে দিয়েছি। সাংবাদিকদের সহায়তায় এ পর্যন্ত 5 কোটি 20 লাখ টাকা বিতরণ করা হয়েছে। আমরা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি। কমিশন স্বাধীনভাবে কাজ করছে। দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছি। কয়েক ধাপে উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন হয়েছে। স্থানীয় সরকারের প্রতি স্তরেই সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নারীর অবস্থানের দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
জাতীয় সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বিরোধী দলকে ধন্যবাদ, তারা বিভিন্ন বিষয়ে তাদের অভিমত দিয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন। সামরিক অসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 123 পর্যন্ত বাড়ানো হয়েছে। পদমর্যাদা বৃদ্ধি ও ব্যাপক পদোন্নতির সুযোগ করে দিয়েছে। জাতির পিতা প্রণীত 1974 সালের প্রতিরক্ষা নীতির আলোকে আর্মড ফোর্সেস গোল 2030 নির্ধারণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সশস্ত্র বাহিনীর ঝুঁকি ভাতা দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়িয়ে 5,300 টাকা করা হয়েছে। প্রিয় দেশবাসী, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গত কয়েক বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আমরা পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে পরাজিত করেছি। আমাদের মেয়েরা এএফসি অনূর্ধ্ব 14 ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমাদের মেয়েরা এই প্রথমবারের মতো রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় নারী ক্রিকেট দল জায়গা করে নিয়েছে আগামী বছর টি-20 বিশ্বকাপ ক্রিকেটে। শারীরিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন ছেলেমেয়েরা ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্য দেখিয়ে চলেছেন। দেশে বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা দেশের জন্য সম্মান বয়ে আনছেন। আমরা এমডিজি অর্জন করেছি। আমরা জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসডিজির 56টি লক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা শান্তি এবং সহ অবস্থানে বিশ্বাসী। আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই মূল নীতির উপর ভিত্তি করে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন পথ রচনায় সক্ষম হয়েছি। আলোচনার মাধ্যমে আমরা ভারতের সঙ্গে স্থল সীমানা সমস্যার শান্তিপূর্ণ সমাধান করেছি। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমারও শান্তিপূর্ণ সমাধান করেছি। এর ফলে বিশাল সমুদ্র এলাকায় সমুদ্র সম্পদ আহরণের পথ সুগম হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। কক্সবাজারে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট গড়ে তুলেছি। সেখানে সি অ্যাকুয়ারিয়াম তৈরি করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। প্রিয় দেশবাসী, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। ইসলাম কখনো মানুষ হত্যা সমর্থন করে না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়। হাজার বছর ধরে এদেশের মাটিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। যারা এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। আমি দেশের সকল ইমাম, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরব্বী, আনসার বিডিবি সদস্য, অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান, আপনাদের সন্তানের প্রতি নজর রাখুন। তাদের এমনভাবে পরিচালিত করুন যাতে তারা ভুল পথে পা না বাড়ায়। যুদ্ধাপরাধী বিচারের কাজ অব্যাহত আছে। প্রিয় দেশবাসী, আমরা চলতি মেয়াদে 3 বছর অতিক্রম করলাম।
আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা জানেন, দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমরা অবৈধ পথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের অংশগ্রহণে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম, কারণ আমরা সবসময় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। সংবিধানের আওতায় আমরা সব ধরনের ছাড় দিতে প্রস্তুত ছিলাম, এমনকি বিএনপি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে ইচ্ছুক তাও আমরা দিতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি নেতৃত্ব সে আহ্বানে সাড়া দেয়নি, বরং উনি সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করলেন। পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলা করে মানুষ হত্যায় মেতে উঠলেন। শতাধিক মানুষ হত্যা করলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করলেন। বিএনপি জোট নির্বাচন বর্জন করলেও উল্লেখযোগ্য সংখ্যক দল এবং প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত ছিল। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। 92 দিন পার্টি কার্যালয়ে আরাম আয়েশে অবস্থান করে 2015 সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আন্দোলনের নামে বিএনপি নেত্রী আবার জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দেয়। এই 3 মাসে বিএনপি জামাতের সন্ত্রাসীদের হাতে 231 জন নিরীহ মানুষ নিহত এবং 1180 জন আহত হয়। তারা 2903টি গাড়ি, 18টি রেলগাড়ি, 8টি লঞ্চে আগুন দেয়, 70টি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর এবং 6টি ভূমি অফিস পুড়িয়ে দেয়। দেশবাসী তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন। জনগণ এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চান না। মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম পরিচালনা থেকে শুরু করে এদেশের যত উল্লেখযোগ্য অর্জন তার সবগুলো এনেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। জাতিপিতা আমাদের মাথা নত না করতে শিখিয়েছেন। আমরা সকল বাধাবিঘ্ন অতিক্রম করে বাংলাদেশকে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ, সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ উপহার দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।